রাজধানীর প্রায় ৯৫% ভবন ঝুঁকিতে আছে। এর মূল কারণ রাজুকের কর্মকর্তাদের অবৈধভাবে ভবন নির্মাণের অনুমতি। এই অভিযোগ করেছে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নগর পরিকল্পনাবিদ ডক্টর আদিল মোহাম্মদ খান। ডক্টর আদিল মোহাম্মদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি আপনার কাছে জানতে চাই যে আমরা যদি সিজিএস এর যে আজকের সংলাপে সেটিতে তারা যে অভিযোগ করছে ৯৫% ভবন ঝুঁকির কারণ হিসেবে তারা দায়ী করছেন রাজুক কর্মকর্তাদের অবৈধভাবে ভবন নির্মাণের অনুমতি। এই অভিযোগের প্রেক্ষিতে আপনি কি বলবেন? দেখেন, একটা ভবন নির্মাণ হতে তো ২-৩-৪ বছর লেগে যায় এবং এই ২-৩-৪ বছরের মাঝখানে যে ভবনটা নির্মিত হচ্ছে আমরা অধিকাংশ সময় দেখি রাজুক অনেক বছর পরে বলে যে ভবন নির্মাণে বিচ্যুতি বা ডেভিয়েশন যেটাকে বলা হয় সেটা হয়েছে। এবং তার চেয়েও আরো বড় অভিযোগ যে আমাদের অনেক এলাকাতে জলাভূমি ভরাট করে শত শত বিল্ডিং হয়ে গেছে, সেগুলো ৮-১০-১২ তলা ভবন হয়েছে। রাজুক জানেও না, অনেক বছর পরে বলা হয় যে আমাদের যেহেতু বিল্ডিং গুলো হয়ে গেছে তাহলে সেখানে পরিকল্পনার মধ্যে তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে, কিংবা কখনো কখনো সে আলাপ হয়ে জরিমানা নিয়ে তাদেরকে বৈধ করতে হবে। তাহলে একটা ভবন তো লুকিয়ে করা যায় না। তাহলে এখান থেকে স্পষ্ট বিষয় হচ্ছে যে রাজুকের কর্মকর্তারা তারা হচ্ছে যেখানে দেখেও না দেখার ভান না করলে এত বড় পুকুর চুরি হওয়ার কথা না। এবং এই কথাটা সেই অর্থে অনেকাংশেই সত্য যে রাজুকের এই যে ভবনের বিচ্যুতি কিংবা অনুমোদনহীন ভবন নির্মাণ যেগুলো বিশেষ করে ঢাকার সিটি কর্পোরেশন এলাকাতে যেগুলো চলছে, সেগুলো রাজুক যদি সত্যিকার অর্থেই সৎ কর্মকর্তারা থাকতেন তাহলে কিন্তু এই বিষয়গুলো সামনে আসতো। হ্যাঁ, এবং অতীতে অনেক সময় আমরা শুনেছি রাজুকের জনবলের সংকট আছে, কিন্তু সাম্প্রতিক সময় রাজুকের জনবল বেড়েছে, কিন্তু সেই জনবল বারবার পরেও তাদের কি সেই অর্থে এনফোর্সমেন্টের ক্ষেত্রে তাদের নৈতিক আগ্রহ বেড়েছে কিনা সেটা একটা বড় প্রশ্ন। এবং এটার সাথে যুক্ত যে রাজুক একা না, বরঞ্চ রাজুকের সাথে এই যে সরকারি যে সিস্টেম, সেখানে পলিটিশিয়ান, মন্ত্রণালয়ের লোকজন সবাই মিলে কিন্তু একটা নেক্সাস তৈরি করেছে। সেই নেক্সাসের কারণেই সমাজের যারা বিত্তশালী, সে ধরনের হাউজিং ডেভেলপাররা আছেন, বিজনেসম্যানরা আছেন, তারা দিনের পর দিন সাধারণ মানুষের জমি জমা দখল করেও অনেক ধরনের হাউজিং দুর্নীতির বল, ওই যে নেক্সাসের কথা আপনি বলছেন, স্বয়ং রিহ্যাবও এই প্রসঙ্গে স্বীকার করছে তারাও এই ষড়যন্ত্রের শিকার বা এই ধরনের পরিকল্পনাগুলো হওয়ার কারণে তারা আত্মঘাতী পরিস্থিতি দাঁড়িয়েছে। এই পরিস্থিতির জন্য আসলে এখন কি কিছু করণীয় আছে, নাকি শেকড় থেকে বেরিয়ে আসার কোনো উপায় আসলে আছে কি? জুলাই গণঅভ্যুত্থানে তো যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেখানে তো প্রতিটি প্রতিষ্ঠানের সংস্কার, মন্ত্রণালয়ের সংস্কার, সেটার জন্য তো আমাদের ছাত্ররা রক্ত দিয়েছে। তাহলে রাজুকের সংস্কার নিয়ে কি আলাপ হয়েছে? আপনি যদি দেখেন গত ১ বছরে রাজুকে ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনার সংশোধন করে ঢাকা শহরে যত্রতত্র বহুতল ভবন বানাতে দিতে হবে, এই বিষয় নিয়ে রিহ্যাব এবং অন্যান্য ব্যবসায়ীদের আগ্রহে যেই পরিমাণ মিটিং মন্ত্রণালয় আয়োজন করেছে, রাজুক আয়োজন করেছে, সেই তুলনায় কতগুলো ভবন ব্যত্যয়ে শিকার, কতগুলো ভবনের ব্যত্যয়ের সাথে রাজুকের কর্মকর্তা কর্মচারীরা জড়িত আছেন, এই নিয়ে কয়টা আলাপ হয়েছে বা এই নিয়ে আমরা কতটা বিশদ তদন্ত দেখছি? তাহলে মূলত প্রাতিষ্ঠানিক সংস্কারের চেয়েও বেশি আগ্রহ হচ্ছে যে রাজুকের সাথে সবসময়ই বিশেষ করে আবাসন ব্যবসাতে একটা নেক্সাস আছে। এবং সেই ব্যবসায়ীরা যে শুধুমাত্র যে তারা খণ্ড না, ব্যক্তি পর্যায়ে বা গোষ্ঠী পর্যায়ে নেক্সাসটাই কি করে আপনার দিনের পর দিন এই ধরনের নিয়মবিহীন ভাবে অবৈধ ভবন স্পষ্ট হতে দেয়। ড্যাব নীতিমালার কথা বলছেন যে আবাসন খাতে এই কারণে বিনিয়োগ করছে, এই অভিযোগও তারা কিন্তু করছেন। পৃথিবীর কোথাও যে এটা হয় না যে আপনি যে পরিকল্পনা এবং যে নীতিমালা দিয়ে যে কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠান হবে, সেখানে আবাসন থেকে যা হোক, তারাই সেই নীতিগুলো তৈরি করে। বরঞ্চ সেই আদিল মোহাম্মদ খানের সংযোগটি আমাদের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা নিশ্চয়ই পরবর্তীতে বিস্তারিত যদি কিছু থাকে আমরা তো জানাবো আপনাদের।